প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আমাদের যে চোখ, সেই চোখের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের এই অধ্যায়টা হচ্ছে আলো সম্পর্কে, আর আলো সম্পর্কে জানতে হলে সেটা অবশ্যই চোখ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এর আগে আমরা জেনেছিলাম যে আলোর যে প্রতিসরণ, প্রতিফলন এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর কিছু বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব যে চিত্রগুলো আমরা সাধারণত দেখে থাকি তার কিছু উদাহরণ আমরা দেখেছিলাম। আমরা পড়েছি আলোর সম্পর্কে, যে চোখের যে গঠন এবং চোখের বিভিন্ন কাজ সম্পর্কে আমরা জেনেছি। সাথে এটাও বলেছিলাম যে চোখের সাথে ক্যামেরার যে একটা মিল রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের আলোক চিত্রগ্রাহী ক্যামেরা। আমি একটা ক্যামেরার একটা গঠন আঁকার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের খুব একটা বুঝতে অসুবিধা হবে না। আমরা আজকে দেখব যে এই যে আমরা আলোক যন্ত্রটা নিচ্ছি সেটা আসলে একটা আলোক চিত্রগ্রাহী প্লেট দ্বারাই গঠিত। এই যে প্লেটের উপর যে গঠনটা আছে, এই যন্ত্রটাকে আলোক চিত্রগ্রাহী ক্যামেরা বা সংক্ষেপে আমরা ক্যামেরা সবাই চিনে থাকি। এখন সবার হাতে হাতে মোবাইল হয়ে গেছে, খুব সহজেই তারা ছবি তুলতে পারে। কিন্তু একসময় এখনও বিয়ে বাড়িতে বা বেশি সংখ্যক মানুষের ছবি তোলার জন্য কিন্তু ক্যামেরাটা ব্যবহৃত হয়। আর একসময় আমরা যে ক্যামেরা দেখেছি সেখানে স্ন্যাপার দেখেছিলাম এবং নির্দিষ্ট কিছু আমাদের স্ন্যাপগুলো ছিল, প্রায় 32-34টা স্ন্যাপ ছিল, এবং তার কিছু রিল আমরা দেখেছিলাম যে ছোট একটা কোটার মধ্যে সেই ফ্রেমগুলো কিন্তু খুব সুন্দর করে রোলিং করে রাখা হয় এবং সেই ফ্রেমে ছোট ছোট করে কিন্তু কালো রঙের যে ছবিগুলো, যে এরিয়ার ছবি বা যার ছবি তোলা হয় সেটা কিন্তু দেখা যায়। এখনও কম্পিউটারে আসার আগ পর্যন্ত কিন্তু এই ক্যামেরার মাধ্যমে বিভিন্ন জনের ছবি কিন্তু ওয়াশ করে আমরা পেতাম বা আমরা পেয়েছিলাম। তো আজকে আমরা সেই ক্যামেরা সম্পর্কে একটু জানবো যে কিভাবে এর গঠন প্রণালী এবং কিভাবে এটি কাজ করে। তাহলে চলো আমরা দেখি যে ক্যামেরার প্রথমত আমরা দেখব যে বিভিন্ন ক্যামেরার যে অংশগুলো আছে সেই অংশগুলো, ক্যামেরার বিভিন্ন অংশগুলো আমরা একটু দেখব। ক্যামেরার বিভিন্ন অংশ আছে। প্রথমত আমি বলবো যে ক্যামেরার বাক্স, ক্যামেরা যেখানে থাকে। তারপর হচ্ছে ক্যামেরার লেন্স। ক্যামেরা লেন্সটা অবশ্যই প্রয়োজন, কারণ লেন্স ছাড়া কোনো বিম্ব গঠিত হবে না এবং সেই ছবিও তোলা যাবে না। তৃতীয়ত হচ্ছে রন্ধ্র বা ডায়াফ্রাম। তারপরে রয়েছে শাটার, যেটার মাধ্যমে ছবিগুলো তোলা হয়, সেটা হচ্ছে শাটার। পঞ্চম হচ্ছে পর্দা, এখানে একটা পর্দা থাকবে, যেটা আমি বলেছিলাম নেগেটিভ যে রোলের কথা সেটাই। ষষ্ঠ হচ্ছে আলোক চিত্রগ্রাহী প্লেট, যার মাধ্যমে ছবিগুলো স্থাপিত করা হয়। এবং সর্বশেষ হচ্ছে স্লাইড। তাহলে আমরা দেখি যে আমরা কিছু পয়েন্ট এখানে লিখেছি: ক্যামেরার বাক্স, তারপরে লিখেছি ক্যামেরা লেন্স, রন্ধ্র বা ডায়াফ্রাম, শাটার, পর্দা, আলোক চিত্রগ্রাহী প্লেট, স্লাইড। আমরা যে ছবিটা এঁকেছি তাতে আমরা এই জায়গাটাকে লেন্স দেখিয়েছি, শাটার হচ্ছে এটা, আর এটা হচ্ছে ফ্রেম। আর এখানে যে জিনিসটা, এটা যদি মুভমেন্ট করানো যায়, এটাকে কিন্তু এভাবে মুভমেন্ট করালে শাটার কিন্তু খুলবে এবং বন্ধ হবে। আর এখানে ক্লিকটা করে কিন্তু ছবিটা তোলা হয়। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু হচ্ছে PQ, যার ছবিটা তোলা হবে, এবং এর বিম্ব এই জায়গাতে স্মল p এবং স্মল q দেওয়া আছে, তার উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। এই যে বড় p, ক্যাপিটাল P, এখানে স্মল p, আর ক্যাপিটাল Q, এটার এখানে উল্টো প্রতিবিম্ব হচ্ছে স্মল q। এটা হচ্ছে বিম্ব, আমি এখানে দিয়েছি বিম্ব। আর এই পুরোটা হচ্ছে ফ্রেম। আমি মোটামুটি ছোট ছোট করে একটু আঁকার চেষ্টা করেছি। এবার আসি আমরা এটার বর্ণনায়। তাহলে আমরা দেখি যে কোনো বস্তুর ছবি তোলার পূর্বে ক্যামেরার ঘষা যে কাজটা থাকে, সেখানেটাতে পর্দা বসিয়ে সেই যন্ত্রটিকে লক্ষ্যবস্তু বরাবর কিন্তু আগে বুঝতে হবে, এবং এটা যখন ধরবে তখন এই শাটারটা কিন্তু খুলে দিতে হবে। শাটার খুলে দিলে এইটার লক্ষ্যবস্তু স্পষ্টভাবে দেখা যাবে। ক্যামেরা বাক্সের দৈর্ঘ্যটাকে কমিয়ে বাড়িয়ে, মানে কতটুকু দূরত্ব থেকে আমি ছবিটা তুলবো সেটা স্পষ্টীকরণ করতে হবে, কম বেশি, কাছে দূরে, এবং অ্যাঙ্গেল, বিভিন্ন কোণের দিক থেকে তার যে মুভমেন্ট সেটাকে স্থির করতে হবে, এবং আলো কমানো বাড়ানোকে স্থির করতে হবে।
করলেই দেখা যাবে যে তার একটা উল্টো প্রতিবিম্ব, এই যে স্মল পি এবং স্মল কিউ উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে। ডায়াফ্রামের সাহায্যে এই প্রতিবিম্বটি প্রয়োজন মতো উজ্জ্বল করা যাবে। এরপর ঘষা যে কাচের পর্দা ছিল সেটা যখন সরিয়ে ফেলা হবে তখন শাটারটা বন্ধ হবে, এবং শাটার বন্ধ হওয়ার পরে এই যে আলোকচিত্রগ্রাহী প্লেট সেখানে একটা স্লাইড বসানো হয়। এই স্লাইডের ঢাকনাটা যখন সরানো হবে তখন শাটার আর যে ডায়াফ্রাম তার মধ্যে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু আলোকচিত্রগ্রাহী থাকবে। তার মানে ছবিটা তোলার জন্য যে নির্দিষ্ট সময়টা প্রয়োজন বা যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ে ছবিটা তোলা হবে এবং আলোক সম্পাদ করা হয়। এই যে আলোক সম্পাদিত হলো বা আপাতত আলোক যে চিত্রগ্রাহী প্লেটের উপর যে পড়লো, এইটা কাজটা করে একটা রূপা দ্রবণ দিয়ে। রূপা দ্রবণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কাজটি হয়ে থাকে। আর স্লাইডের মুখে যে ঢাকনা সেটা বন্ধ করে কিন্তু অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হবে। তাহলে ছবি তোলার কাজ এতটুকুতেই শেষ। শাটারটা খুলে দিয়ে লক্ষ্যবস্তু স্থির করে ছবিটা তুলতে হবে, দেন শাটারটা বন্ধ করে দিতে হবে। আর ভেতরে যে বিম্বটা তৈরি হবে এবং ফিল্মটা আছে সেটা ফিল্মটা বের করে, এই যে আমি একটা ফিল্ম দেখিয়েছি এই ফিল্মটাই কিন্তু পড়বে। তার মানে এখানে যখন বিম্ব যে আমরা তুললাম এখান থেকে একটা দুটো করে কিন্তু ছবি হবে, আর যতটা ছবি হবে এই জায়গা থেকে সেটা এভাবে সরতে থাকবে সরতে থাকবে। এখানে সংখ্যাটা বাড়তে থাকবে এবং এখানে রোলিং সংখ্যাটা কমবে। তার মানে এখানে হচ্ছে ছবি যতগুলো তোলা হয়েছে সেগুলো সংখ্যা বাড়বে, আর এখানে নতুন যে ফিল্মটা রয়েছে সেটার সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকবে। আর যখন একেবারে নতুন থাকে তখন এটার ঘনত্ব বা আয়তনটা মোটা থাকে, এটা কম থাকে। আস্তে আস্তে এই শাটারের মাধ্যমে কিন্তু স্ন্যাপগুলো পাশাপাশি চলতে থাকে, রোলিংয়ের মাধ্যমে চলতে থাকে। রোলিং তো আমরা বুঝি যে একদিকে যখন রোলিংটা বাড়তে থাকে তখন অন্যদিকে কমতে থাকে। এবার পালা হচ্ছে সেই ফিল্মটা এখান থেকে বাক্সটা থেকে বের করে সেটা ওয়াশ করে বা বিভিন্ন যে বললাম যে রৌপ দ্রবণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই ছবিটাকে কি করা, ফিল্মে সেট করা বা একেবারেই আমাদের যে ছবিগুলো প্রিন্ট করে বের করা সেটার কাজ। এই যে রূপার দ্রবণ দিয়ে রাসায়নিক বিক্রিয়াটা ঘটানোর পরে এটা অন্ধকার ঘরে গিয়ে এই স্লাইডগুলো বের করে এখানে যে প্রসেসিংটা করা হয় সেটার নাম হচ্ছে ডেভেলপার। ডেভেলপার নামক একরকম রাসায়নিক দ্রবণের মধ্যে সেটাকে ডুবিয়ে রাখা হয়। সিলভার হ্যালাইড এই ডেভেলপারের বিকারণ বা বিজারণের মাধ্যমে কিন্তু একটা প্রক্রিয়াজাত হয়ে ওই যে রূপার যে ধাতব সিলভারটা ছিল সেখানে সেটা পড়বে, এবং যত বেশি পড়বে তত বেশি উজ্জ্বল প্লেটে সেটা কি করবে, জমতে থাকবে এবং ওই স্থানটা তত বেশি উজ্জ্বল হবে। আর যত বেশি কালো দেখাবে বোঝা যাচ্ছে সেই অংশটা কিন্তু তত বেশি উজ্জ্বল হবে যখন সেটাকে প্রিন্ট করা হয়। আলোর তীব্রতা এবং উন্মোচন কালের উপর রূপার যে স্তর এটার পুরুত্বের একটা তারতম্যের উপর নির্ভর করে, মানে কোথায় বেশি হবে কোথায় কম হবে সেই জিনিসটা বোঝায়। প্লেটটিকে যখন পানিতে ধোয়া হবে তখন হাইপো নামক একটা দ্রবণ সেখানে ডুবানো হয়, যেটাকে বলা হয় সোডিয়াম থায়ো সালফাইড বলা হয়। এই প্লেটের যে অংশে কালো পড়ছে না সেই অংশে এই সিলভার হ্যালাইডটা গলে সেখানে সেট হয়ে যাবে। এরপরে পরিষ্কার পানির ধারে সেই প্লেটটা ধুয়ে ফেলা হবে এবং এভাবেই কিন্তু একটি নেগেটিভ পাওয়া যায়। এই নেগেটিভটা দেখবে তোমরা যে আগে যারা দেখেছো নেগেটিভটা সেটাতে চিত্রটা হালকা বোঝা যায়, এবং সেই চিত্র যেটা অরিজিনালি ছবিটা প্রিন্ট করার পর পাওয়া যায় সেই অংশটা অনেকখানি কালো এবং তার পাশের অংশটা কিন্তু হালকা সাদা রঙের। এই নেগেটিভ থেকে প্রকৃত চিত্র বা প্রিন্ট করে ছবিটা পাওয়া যাবে, যেটাকে বলা হয় পজিটিভ মুদ্রণ। এবং এই পজিটিভ মুদ্রণের মাধ্যমে কিন্তু নেগেটিভের নিচে যে সিলভার দ্রবণ বা সিলভার হ্যালাইড দ্রবণ দিয়ে প্রসেসিং করা হয়। এর প্রলেপ দেওয়ার পরে ফটোগ্রাফারের যে কাগজে এই প্রিন্টটা করা হবে সেটা সেট করা হয় এবং অল্প সময়ের জন্য করে নেগেটিভের উপর আলো সম্পাদন যখন করা হয় তখন যেই রিল বা ফিল্মের মধ্যে এই নেগেটিভটা ছিল সেই নেগেটিভটাই কিন্তু প্রিন্ট হয়ে উজ্জ্বল ছবির মাধ্যমে কিন্তু সেটা বের হয়ে আসে। একইভাবে যখন উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে তখন আবারও সেই হাইপো দ্রবণে ফটোগ্রাফার কাগজটা ডুবিয়ে পরিষ্কার করা হয় এবং পজিটিভলি সেটা পাওয়া যায়। তার মানে নেগেটিভটা হচ্ছে যে সেই কালো রঙের রিল যেটার মাধ্যমে একটা কালো রঙের ছবির যে আস্তর সেটা থেকে থাকে, আর যখন সেটা পরিষ্কার হয়ে বের হয়ে আসবে এবং পরিষ্কার একটা চিত্র আমাদের চোখের সামনে আসে সেটা হচ্ছে একটা পজিটিভ চিত্র। তাহলে মোটামুটি আমরা দেখার চেষ্টা করেছি যে একটি ক্যামেরা কী করে কাজ করে এবং সেই ক্যামেরা থেকে কী করে নেগেটিভ এবং পজিটিভ ছবিগুলো বের হয়ে আসে। আর তোমাদের এখানে ক্যামেরার সঙ্গে যে চোখের একটা তুলনা তোমাদের বইয়ে আছে, আমি তোমাদের এটা সহ পড়াটা দিব। তো ক্যামেরার যে কাজ সেটা নিয়ে একটু আলোচনা করব যে একটি রুদ্ধ
আলো প্রকোষ্ঠ থাকে যার ভেতরে কালো রঙের এটা রঞ্জিত করা হয়। কালো রঙের জন্য ক্যামেরার ভিতরে প্রবিষ্ট আলোর যে প্রতিফলন সেটা হয় না। আমরা আগেও দেখেছি যে চোখেও সেটা ছিল, যে যদি সেটা প্রতিফলিত না হয় তার মানে কি সেখানে ছবির প্রিন্টটা উঠে আসছে। একইভাবে চোখেও সেই কাজটা ছিল। ক্যামেরার শাটার যেভাবে লেন্সের মুখকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়, ঠিক একইভাবে আমাদের চোখের যে লেন্স সেটা কিন্তু বন্ধ বা খোলাটা হয়। ডায়াফ্রামের যে বৃত্তাকার ছিদ্রপথ সেটা যেমন ছোট বড় করে প্রতিবিম্বের যে গঠন প্রয়োজনীয় তুলনায় ছোট বড় করে কাছে দূরে করা যায়, ঠিক একইভাবে চোখ কিন্তু সেই সংকোচন প্রসারণটা কিন্তু করতে পারে কর্নিয়ার মাধ্যমে। লেন্সের একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব যেমন আছে, একইভাবে আমাদের কিন্তু চক্ষু পেশিরও একটা ফোকাস দূরত্ব থাকে। একটি অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব গঠন করা কিন্তু ক্যামেরার কাজ। একইভাবে আমাদের যে কর্নিয়া বা আমরা যে পড়েছিলাম অ্যাকুয়াস হিউমার বা চক্ষুর যে লেন্স বা ভিট্রিয়াস হিউমার, এগুলোর সাহায্যে কিন্তু অভিসারী লেন্সের মতোই আমাদের লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বের সাহায্যে সেট করাটা কিন্তু চোখের কাজ। আলোকচিত্রগ্রাহী প্লেটের মধ্যে লক্ষ্যবস্তু একটি বাস্তব উল্টো আর খাটো একটা প্রতিবিম্ব তৈরি করে। একইভাবে আমাদের অক্ষিপটও কিন্তু সেই ক্যামেরার মতোই লক্ষ্যবস্তুর বাস্তব উল্টো আর খাটো একটা চিত্র কিন্তু আমাদের মস্তিষ্কে স্নায়ুরন্ধ্রের মাধ্যমে কিন্তু প্রেরণ করে, যার কারণে আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। তাহলে আজকে আমরা দেখলাম যে আলোকচিত্রগ্রাহী ক্যামেরার গঠন, কাজ এবং এই আলোকচিত্রগ্রাহী ক্যামেরার সঙ্গে মানব চক্ষুর যে তুলনা, তার মানে সেটা তুলনা যখন বলি তখন সেখানে কিছু পার্থক্য এবং মিল দুটোই কিন্তু পাওয়া যায়। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই নেব। যদি এ নিয়ে কোনো অবজেকশন বা কোনো যদি পড়াটা না বুঝি বা কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই ইনবক্সে টেক্সট করবে। আর পাশাপাশি আমি বরাবরের মধ্যে যেটা বলি, যেসব স্টুডেন্টরা আমার ক্লাস দেখছো ক্লাস 8-এ অষ্টম শ্রেণী, তারা অবশ্যই তোমাদের নাম আর রোল নাম্বার ইনবক্সে টেক্সট করবে। আর এই সংক্রান্ত যদি কোনো কিছু না বোঝা থাকে অবশ্যই আমাকে টেক্সট করবে, আমাকে জানাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকে